মার্চ এই রাত্রের আগে ঘটনাগুলো অনেক ঘটেছে, সেটা আমাদের জানা নেই। 1947 সালের 14ই আগস্ট সে সময়ে ভারত বিভক্ত হয়ে ইন্ডিয়া এবং পাকিস্তান নামে দুইটা রাষ্ট্র, এবং পাকিস্তানে আবার দুইটা অংশ, পূর্ব এবং পশ্চিম। প্রথম দিকে এই পূর্ব পাকিস্তানের নাম পূর্ব পাকিস্তান ছিল না, এটা ইস্ট বেঙ্গল ছিল 47 সাল থেকে 51 সাল পর্যন্ত একটা আইনের কারণে। এই ভূখণ্ড নিয়ে সেই সময় থেকে ইন্ডিয়ার মাথা ব্যথা। এই ইস্ট বেঙ্গল বলেন আর পূর্ব পাকিস্তান বলেন, তারা কোনো ক্রমেই এই অংশটাকে একটা শক্তিশালী দেশ হিসেবে তারা চায়নি, কেন চতুর্দিকে তারা বেষ্টিত। আমাদের বুঝতে হবে এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত কোনো বাঙালি বাংলাদেশি গভীরভাবে উপলব্ধি না করতে পারবে, তাহলে কিন্তু এই ইতিহাসটা সঠিকভাবে সে বুঝতে পারবে না। এটা কেমন মনে করেন, আপনাদের গ্রামেই এমন একটা ধনাঢ্য লোকের বাড়ি আছে, প্রচুর প্রতিপত্তি তাদের আছে, বিশাল অর্থ সম্পদ শক্তি সামর্থ্য আছে, তার মাঝখানে একটা দরিদ্র লোকের একটা বাড়ি পড়ে গেল মাঝখানের জায়গায়, কিন্তু আইনের কারণে তারা কিছু করতে পারতেছে না। তাহলে কি মনে করেন ওই বাড়িটাকে রক্ষা করার জন্য, ওই বাড়িটা ধ্বংস করার জন্য কি পরিমাণ চেষ্টা ওই ধনাঢ্য ব্যক্তি করবে? সে কি চাইবে ওই জায়গাটা থাকুক? হ্যাঁ, তার এই 100 বিঘা জায়গার মধ্যে হঠাৎ করে মাঝখানে 2 বিঘার একটা বাড়ি, এটা কি চাইবে? আপনারা এই যে আজকে দেখেন না, যে সমস্ত ভূমিদস্যুরা আছে, বড় বড় হাউজিং আছে, বড় বড় হাউজিংয়ের ভিতরে কোনো বাড়ি টিকে থাকতে পারছে? পারে নাই। তারা ষড়যন্ত্রে হোক, ছলে বলে কলে কৌশলে শক্তি প্রয়োগ করে সেই জায়গাটা দখল করেছে না? ঠিক একই জিনিসটা সেই 47 সালের 14ই আগস্ট শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু সেটা চলছে। মাইন্ড ইউ, এই ডাইনামিক্সটা না বুঝলে বাংলাদেশের ইতিহাস কেউ বুঝবে না আমার। এখন আসুন, দেশ তো একটা হয়েছে, আল্লাহ তো করিয়েছেন, এটা আল্লাহর ইচ্ছাই হয়েছে। সেই দেশটাকে টিকিয়ে রাখার জন্য তখন তো আমাদের এমন একটা দুর্বল অবস্থা ছিল। 47 সালের 14 আগস্টে আমাদের কিন্তু আর্মি ছিল না, দেশের প্রতিরক্ষা বাহিনীটা একটা থাকতে হবে। 46 সালে কিন্তু আমাদের কোনো আর্মি ছিল না, আমাদের পুলিশ বাহিনী পুলিশ ছিল না, আমাদের প্রশাসন পরিচালনার মতো ওইরকম বড় কোনো প্রাতিষ্ঠানিক রূপ ছিল না। আমাদের মুসলিম লীগের লিডাররা ছিলেন, খাজা নাজিমুদ্দিন থেকে শুরু করে আরও মোহাম্মদ আলী, আরও বগুড়ার মোহাম্মদ আলী, শের বাংলায় কে ফজলুল হক, হাসান শহীদ সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিব তখন ছোট্ট ছিলেন, অত বেশি ছিলেন না। তো এই নেতাগুলো ছিলেন আর জনগণ ছিল, কিন্তু এছাড়া কিন্তু আমাদের কোনো বাহ্যিক কোনো শক্তি ছিল না প্রতিরক্ষার জন্য, দেশের আইন শৃঙ্খলার জন্য। ডাক্তার ছিল না, বড় বড় ইঞ্জিনিয়ার ছিল না, এটা কিন্তু আমাদের মানতে হবে, সেই সময় ছিল না। বাকি পশ্চিম পাকিস্তান তখন খুব শক্তিশালী ছিল, কেননা ওই ইন্ডিয়ান অ্যাসেট বিভক্তির সময় তারা তাদের দেশের অংশ হিসাবে আর্মি পেয়েছিল, বিশাল শক্তিশালী আর্মি পেয়েছিল, তাদের শিক্ষিত হার বেশি ছিল, ব্যবসা বাণিজ্য ছিল। বাংলাদেশে সেই তলবা ছিল না। তো যাই হোক, এই দেশটাকে ধ্বংস করার জন্য সেই জমিদারের মতো ইন্ডিয়া চেষ্টা করে যাচ্ছিল, তাদের সর্বশক্তি নিয়োগ করছিল। এটা কাউন্টার করতে গিয়ে পশ্চিম পাকিস্তান কিংবা আমাদের সেই সময়ে যে যারা রাষ্ট্র নিয়ন্ত্রণ করতেন, রাষ্ট্র পরিচালনা করতেন, ইন্ডিয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে তার চেয়েও শক্তিশালী কোনো তাদের মেকানিজম ছিল না, কিংবা চিন্তা ভাবনা ছিল না, তাদের বুদ্ধিমত্তা ছিল না যে এই দেশটাকে আরও অনেক বেশি শক্তিশালী দ্রুতগতিতে করতে হবে, শুধু অস্ত্র সম্ভার দিয়ে নয়, মানুষের মেন্টালিটি পরিবর্তন করার জন্য, যাতে কোনো অবস্থাতেই এই দেশের জনগণকে ইন্ডিয়া তাদেরকে কোনোভাবে ইনফ্লুয়েন্স না করতে পারে। সেটা ইনফ্লুয়েন্সের অনেক জায়গা আছে। বা ওই ধরনের যে বাড়িটার 100 জন লোক আছে, 100 জন লোকের মধ্যে যদি 50 জন লোককে ওই জমিদার কিনতে পারে, তাহলে তো ওই বাড়ি অস্থিতিশীল হয়ে যাবে। আমাদের দেশে হয়েছিল সেটা সেই রকম। তারা পাকিস্তান হওয়ার পরপরই নানা ধরনের ষড়যন্ত্র শুরু করে, যদিও পশ্চিম পাকিস্তান আমাদের আর্মি সৃষ্টি করে, আর্মি তৈরি করতে উদ্যোগ নেয়। বাই দেন 25শে মার্চ 71 সাল পর্যন্ত আমাদের কিন্তু 8টা ব্যাটালিয়ান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠিত হয়ে যায়, ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়,
ইনফ্রাস্ট্রাকচার হয়, প্রশাসন হয়, সবই হয়। কিন্তু ইন্ডিয়ার ষড়যন্ত্র থেমে থাকে না, এবং এই দেশের প্রতি তাদের একটা বিরূপ মনোভাবও ছিল পশ্চিম পাকিস্তানিদের। তারা যেহেতু উচ্চশিক্ষিত ছিল, তারা যেহেতু ওই রকম নিজেদেরকে খুব গর্বিত জাতি মনে করত, যা হয় বাংলাদেশে, আমাদের দেশে তো হয়, যদি একটা শিক্ষিত পরিবার থাকে, একটা খুব ধনাঢ্য পরিবার থাকে, আশেপাশের বাড়িগুলোকে কি তারা ওই রকম গুরুত্ব দেয় বলেন? ইভেন একটা ঘরেই তো যদি আপনারা 10 ভাই থাকেন, যে ভাইটা, যে 2 ভাই অর্থবিত্ত মালিক, খুব টাকা পয়সা কামাই করে, বিদেশে থাকে, হ্যাঁ, উচ্চশিক্ষিত, কিন্তু বাকি বাকি ভাইগুলো তো শিক্ষিত না, তেমন একটা অর্থবিত্তের মালিক না, তাইলে মনে করেন ঘরের ভিতরে তো এটা হয়, হয় কি না বলেন? এটা স্বাভাবিক। পাকিস্তানও সেটার ঊর্ধ্বে ছিল না। পাকিস্তানের বিশাল আর্মি ছিল, শক্তি সামর্থ্য ছিল, অর্থবিত্ত ছিল, তাদের ব্যবসা বাণিজ্য ছিল, কলকারখানা ছিল, কিন্তু যেভাবে এই দেশের মানুষকে মোটিভেট করা প্রয়োজন ছিল, হয়তো সেখানে ঘাটতি ছিল। কিন্তু পাকিস্তানি কিংবা নেতৃবৃন্দের মোটিভেশন থেকে ইন্ডিয়ার মোটিভেশনটা শক্তিশালী ছিল, যে কি তোরা আলাদা দেশ হয়ে যা, আলাদা দেশ হয়ে যা, শান্তি, তোরা স্বাধীন স্বাধীন এইভাবে একটা ভাব তুলেছে। দেখুন, আমি কথাগুলো বলছি পড়াশোনা করে, চিন্তা ভাবনা করে, কোনো পক্ষপাতিত্ব নিয়ে নয়। আমি একজন সাধারণ মানুষ হিসেবে, একজন চিন্তাশীল মানুষ হিসেবে এইগুলা, আমার যে কথাগুলো বলছি অনেকেই হয়তো বলতে পারবে না এবং আমার তার সাথে একমত হবেন না। এই পরিস্থিতিতে যখন আস্তে আস্তে আন্দোলন দানা বেঁধে 60-এর দশকে, আপনি জানেন 50-এর দশকে ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ রেইজ হয়েছিল, তারা প্রতিষ্ঠিত হয়েছিল। ছাত্রলীগ তো 1948 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর সে সময় হিন্দুদের শিক্ষার হার অনেক বেশি ছিল, হিন্দুদের শিক্ষা অনেক বেশি ছিল, কেননা সব স্কুল কলেজগুলো ছিল হিন্দু জমিদারদের স্কুল কলেজ। মুসলমানরা কিন্তু ছিল একটু কম শিক্ষিত। যাই শিখছে কলকাতায় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কিংবা প্রেসিডেন্সি স্কুল, এই সমস্ততে যারা যারা পড়তে পারছে তারা হয়তো শিক্ষিত হয়েছে। সেই সময়ে দুঃখজনক হলে সত্য, ইন্ডিয়া বিকেম ভেরি সাকসেসফুল সেপারেটিস্ট মুভমেন্টের ইনডালস করে, অগ্নি, মানে অগ্নিতে ঘি ঢালিয়ে ছাত্রদের 6 দফা আন্দোলন, দেশের 6 দফা আন্দোলন, একটার পর একটা তারা ভিতরে ভিতরে যাতে এই দেশটা আলাদা হয়ে যায়, এবং আলাদা হয়ে গেলে তখন খেতে সহজ হবে, এটাকে খেয়ে ফেলতে পারবো, ওইভাবে তারা এই কাজগুলো করছিল। তো যখন আর্মির এই যেগুলো, পাকিস্তানিদের একটা আমাদের প্রতি খুবই অসহিষ্ণু ভাব দেখা দিল, তখন 1970 সালে যে ইলেকশনটা হয়, সেই ইলেকশনে কিন্তু শেখ মুজিবুর নেতৃত্বে যে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টরিতে বিজয় লাভ করে। স্বাভাবিকভাবেই শেখ মুজিবের একটা আশা স্পৃহা ছিল যে আমি পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হব। এটা কিন্তু ভুল কিছু না, এটা কিন্তু ভুল কিছু না, এটা হওয়াটাই স্বাভাবিক। নির্বাচনে জিতেছে, মেজরিটি দলের প্রধান হিসাবে তো উনি প্রধানমন্ত্রী হবেনই, এটাই তো ওনার চাওয়া। কিন্তু এটা তার দলের লোকেরা মেনে নিচ্ছিল না। তার দল লোক ছিল কিসের স্বাধীনতা, কি আমরা কিসের প্রধানমন্ত্রিত্ব, এগুলো চলবে না, আমাদের স্বাধীন হইতে হবে, আপনি স্বাধীনতা ঘোষণা দেন, স্বাধীনতা ঘোষণা দেন। এবং পাকিস্তানেরও বুঝতে পারে এই লোকগুলো তো আস্তে আস্তে বিরূপ হয়ে যাচ্ছে, একটু ডিরেইলড হয়ে যাচ্ছে, এত কষ্টের ধর্মের উপরে স্বাধীনতা এনেছি, যদি এরা এরকম হয়ে যায় তখন তারা একটু কঠোর অবস্থানে যেতে থাকে। তৎকালীন সময়ে পাকিস্তান মিলিটারিতে আল্লাহর রহমতে আমাদের একটা শক্তি হয়ে যায়, বিশেষ করে এই পূর্ব পাকিস্তানে। আমাদের দেশে তখন সিনিয়র মোস্ট একজন অফিসার ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এম.আর. মজুমদার। এম.আর. মজুমদার আপনাকে বলি, এই এম.আর. মজুমদার, এই যে আমার একটা বই আছে, আপনারা যদি দেখেন সামরিক ইতিহাসের 6 তারকা, এই বইতে 6 জন বিশিষ্ট বাংলাদেশের ব্যক্তিত্ব, মিলিটারি ব্যক্তিত্বদের কিন্তু এই বইয়ে ইতিহাস তুলে ধরা হয়েছে। খসরুস কিতাব মহল এই বইটা পাবলিশ করেছে। এরা কিন্তু আমাদের ইতিহাসের অংশ। এদের মধ্যে একজন এম.আর. মজুমদার, এই বইতে আমি এখানে আমি বিস্তারিত লিখেছি। এম.আর. মজুমদার, এই যে এম.আর. মজুমদার, হ্যাঁ, এই বইতে আমি লিখেছি। এই এম.আর. মজুমদার তখন পূর্ব পাকিস্তানের সিনিয়র মোস্ট বাঙালি অফিসার ছিলেন। তিনি ছিলেন চট্টগ্রাম এরিয়া কমান্ডার। এরিয়া কমান্ডার কিন্তু একটা বিশাল শক্তিশালী পোস্ট। সেখানে তখন ব্রিগেডিয়ার হিসেবে
তৎকালীন সময় আমাদের এই পূর্ব পাকিস্তানে আমরা বাঙালি যারা মিলিটারি ছিলাম, অন্য অন্য ফোর্স নিয়ে বিডিআর মানে তখন ইপিআর পুলিশ সব মিলে পশ্চিম পাকিস্তানের ফোর্সের তুলনায় আমরা ছিলাম অনেক বেশি শক্তিশালী। মনে করেন 7-8 গুণ বেশি শক্তিশালী। ওদের যদি একজন হয়, আমাদের 7 জন। আমার একটা মজুমদারের মাথায় আসলো, যেহেতু পুরো দেশবাসী স্বাধীনতা চাচ্ছে, এই স্বাধীনতাটা তো অতি সহজে আমরা বিনা রক্তে আমরা এটা অর্জন করতে পারি। সেটা কিভাবে? আমাদের যেহেতু 7 গুণ বেশি শক্তিশালী, আমরা 5 থেকে 7 গুণ বেশি শক্তিশালী, যে কোনো সময় যদি শেখ মুজিব খালি ঘোষণা দেয়, আমরা পূর্ব প্রস্তুতি নিব, যত পাকিস্তানি আছে সবাইকে আমরা গৃহবন্দী করে ফেলবো, অ্যারেস্ট করে ফেলবো, একজনকে মারার প্রয়োজন নাই। উনি স্বাধীনতা ঘোষণা করে দিবেন, উনি পূর্ব পাকিস্তানের নেতা হয়ে যাবেন, আমরা তাদেরকে সব জিম্মি করে ফেলবো, অটোমেটিক পশ্চিম পাকিস্তান আমাদের স্বাধীনতা দিতে বাধ্য হবে। এবং এই অপারেশনটার নাম দিলেন লাল ফিতা উড়িয়ে দাও। অনেকে বলে লাল ফিতা উড়িয়ে দাও, অনেকে বলে লাল নিশান উড়িয়ে দাও। এই বইতে বিস্তারিতভাবে আমার লেখা আছে এবং এটা পত্রিকাও ছাপানো হয়েছে। এই লাল নিশান উড়িয়ে যাওয়ার পরিকল্পনাটাকে উনি জেনারেল উসমানির মাধ্যমে, তখন কর্নেল উসমানির মাধ্যমে শেখ মুজিবকে এটা জানানো হয়, পুরো জিনিসটা বোঝানো হয়। যদি আপনি এই মুহূর্তে, তখন 5ই মার্চ, তখনই কিন্তু পাকিস্তানের বিল্ট আপ কিন্তু আলোচনা কিছুই শুরু হয় নাই, এটা যদি ইমিডিয়েটলি করে ফেলেন, বিনা রক্তে মেদিনী জয় আমরা করে ফেলবো, আমাদের স্বাধীনতা হয়ে যাবে। শেখ মুজিবকে রাজি করাতে পারেন নাই জেনারেল উসমানি। বলে যে না, এমনি আমরা তো পুরো পাকিস্তানের, আমরা যেহেতু ভোট হয়েছে, আমরাই তো প্রধানমন্ত্রী হওয়ার কথা, আমরা কেন এটা থেকে সরে আসবো? এই ছিল মূল ক্র্যাক্স পয়েন্ট। এই জিনিসটা আমি জানি না জাতির কতটুকু জানে, আমি যা বলছি অথরিটি নিয়ে বলছি। এই বই যারা সন্দেহ লাগে এই বইটা পড়ুক। এখন আসেন 25শে মার্চে 70 সালের ইলেকশনে যখন বিপুল বিজয় হইল, ইন্ডিয়া দেখলো যদি শেখ মুজিবুর রহমানের ক্ষমতাটা দখল করে নেয়, তাহলে তো তাদের স্বপ্ন বাস্তবায়ন হলো না। তখন ইন্ডিয়ান 5th কলামিস্টরা এই দেশীয় দোসরদের দ্বারা, এখন যেমন হচ্ছে, তারা বিভিন্ন জায়গায় বিহারিদের উপর আক্রমণ করা শুরু করে। বিহারিরা তখন মাইনরিটি ছিল এবং এরা তো উদ্বাস্তু, আপনারা জানেন, মুহাজির। সেই থেকে আসছে 47 সালের সময়, গৃহযুদ্ধের সময়। সেই সময় তারা রায়টের কারণে এই দেশে এসে আশ্রয় নিয়েছে। তারা কিন্তু সবাই টেকনিক্যাল নলেজ ছিল, রেলওয়ের সব জায়গায় তাদের হাত ছিল, রেলওয়েটা পরিচালনা করতেন তারা। যেমন আপনি ধরেন পার্বতীপুর, আমাদের ঢাকার মোহাম্মদপুর, মিরপুর, চিটাগংয়ের এরিয়ায়, বিভিন্ন এই জায়গায় বিভিন্নভাবে তাদের উপর নির্মম নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালায় ইন্ডিয়ার 5th কলামিস্ট এবং আমাদের বাংলাদেশের দোসররা। এই ঘটনাগুলো পাবেন আপনি সুভাষ বোসের নাতনি অরুন্ধতী রায় না কি নাম, আমি ঠিক, শর্মিলা বোসের ডেড রেকনিং একটা বই আছে, সেই বইয়ে বিস্তারিত আছে। সমানে মারতেছিল, এই পাকিস্তানিরা আস্তে আস্তে কেঁপে যাচ্ছিল যে তোরা মুসলমান হয়ে মুসলমানদেরকে কীভাবে মারস। এই হত্যাকাণ্ডগুলোকে তাদেরকে বিচলিত করে দেয়, বিচলিত করে তখন তারা এই বিল্ট আপ শুরু করে, মিলিটারি বিল্ট আপ। এবং শেখ মুজিবকে ক্ষমতা দেওয়ার নাম করে সময় নিয়ে তারা কিন্তু, যখন শেখ মুজিব নাসরবান্দা কিংবা তার দল কিন্তু নাসরবান্দা, শেখ মুজিবকে কোনোভাবেই প্রধানমন্ত্রী হইতে দিবে না। তার দলের লোকের 30 জন তাদের নিউক্লিয়ার ছিল এই ছাত্রলীগের। সেখানে ওই 4 খলিফা আপনারা জানেন, তোফায়েল আহমেদ রাজ্জাক, তারপর সিরাজুল আলম খান, এই ধরনের এরা, আসম আব্দুর হক, এরা কোনোভাবেই শেখ মুজিবকে প্রধানমন্ত্রী হইতে দিবে না। আলোচনা হয়, বঙ্গভবনে গিয়ে আলোচনা করে ইয়াহিয়া আর শেখ মুজিব, কিন্তু বাসায় আসলে তারা বলবে কোনো অবস্থাতে আপনার প্রধানমন্ত্রীতে আমরা মানব না, আমরা স্বাধীনতা চাই। যদিও শেখ মুজিব একবার রাজি হয়ে গেছিল যে হ্যাঁ আমি প্রধানমন্ত্রী হইলাম, আগামীকাল ঘোষণা দিব, এরকম ধরনের। কিন্তু বাসায় এসে যখন জানানো হলো, 4 খলিফা পরের দিন সকালে যাওয়ার সময় তার পতাকায়, তার গাড়িতে বাংলাদেশের পতাকা লাগায় দেয়। ওই অবস্থায় তিনি বঙ্গভবনে যান, তখন ইয়াহিয়া খান ক্ষিপ্র হয়ে যায়। এই ঘটনাগুলো আসলে বলতে গেলে বিশাল সময়ের প্রয়োজন। আজকে যে জিনিসটা বললাম, দেখুন পাকিস্তানের অনেক ভুল আছে, সেই ভুলের কারণে এবং ইন্ডিয়ার বড় ধরনের চক্রান্তের কারণে আলটিমেটলি যখন এই দেশে ক্র্যাকডাউন হয়, ইন্ডিয়ার কিন্তু ধারণা ছিল না যে এই দেশে যারা আছে বাঙালিরা, এরা প্রতিরোধ গড়ে তুলবে।
বিশেষ করে মিলিটারি 5টা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল আমাদের, আপনারা জানেন হয়তো। ফার্স্ট বেঙ্গল, সেকেন্ড বেঙ্গল, থার্ড বেঙ্গল, ফোর্থ বেঙ্গল, হ্যাঁ, ফিফথ বেঙ্গল ইয়েতে ছিল, এই ফিফথ বেঙ্গল ছিল না, সিক্স বেঙ্গল ছিল না, সেভেন বেঙ্গল ছিল, দেন 8 বেঙ্গল। এই 5টা ব্যাটালিয়ান তখন বাংলাদেশে ছিল এবং এর সাথে জড়িত অসংখ্য অফিসার, 50-60 জন অফিসার, ইপিআরের অফিসার, তারা মিলে কিন্তু একটা বিশাল শক্তি ছিল। যেই তারা রাত্রিবেলা ক্র্যাকডাউন করলো ইপিআরে এবং বিভিন্ন জায়গায়, এই জিয়াউর রহমান 25 তারিখ রাত্রি একদম ফার্স্টে উনি বিদ্রোহ ঘোষণা করলেন, উই রিভোল্ট। আবার এই যে আমি বললাম না ব্রিগেডিয়ার এমআর চৌধুরীকে ওই রাত্রে নির্মম ওই গ্রেপ্তার করে ফেলে তারা পাকিস্তানিরা জানতে পারে যে এই লোক তো, সে তো এর 2 দিন আগে তাকে চিটাগাং থেকে নিয়ে আসে, তাকে ঢাকা অ্যারেস্ট করে, বুঝতে পেরেছেন। আর সেই রাত্রে এমআর চৌধুরী নামে একজন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, তারকে এবং তার অন্যান্য ইপিআরের লোকদেরকে নির্মমভাবে হত্যা করে। তো শুরু হয়ে গেল যুদ্ধ এবং রিভোল্ট করার ফলে স্বাধীনতা ঘোষণার পরে জিয়াউর রহমানের 26 তারিখে এটা আরও অগ্নিতে ঘিত ঢালার মতো সারা বিশ্ব জানলো, বাংলাদেশ জানলো যে পেরিফেরিতে যারাই প্রশিক্ষিত ছিল তারা নেমে পড়লো যুদ্ধে। এই ছিল মূল 25শে ফেব্রুয়ারির মূল ঘটনা, 25শে মার্চের মূল ঘটনা। এবং সেই সময়ে আল্লাহর কি রহমত, জিয়াউর রহমানের মতো লোক, এবং এমনকি 25 তারিখে সন্ধ্যার সময় শেখ মুজিবের বাসায় কর্নেল আতাউল গনি ওসমানী, জেনারেল ইশফাকুল মজিদ সহ ওনারা ওইখানে শেখ মুজিবকে পরামর্শ দিতে গেছেন যে আপনি সরে দাঁড়ান, আপনি স্বাধীনতা ঘোষণা করেন। উনি কিন্তু দেন নাই যে আমরা ঘোষণা করে দেই, আমরা যুদ্ধ শুরু করে দেই। উনি কয় না, তোরা তো এটা বুঝবি না। এবং পাকিস্তানিদেরকে উনি গিয়ে বলছেন যে দেখেন, যেদিন উনি বাংলাদেশের পতাকা নিয়ে বঙ্গভবনে গেলেন, জিয়া খান তো দেখে তার মাথা খারাপ হয়ে গেছে। তখন শেখ মুজিব বলেছিলেন আমি কি করব, আপনাদের কথা যদি শুনি আমাদের লোকেরা আমাকে মেরে ফেলবে, আর আমাদের লোকের কথা যদি শুনি আপনারা আমাদেরকে মেরে ফেলবেন, বেটার অ্যারেস্ট মি, আমাকে অ্যারেস্ট করে ফেলেন। এটা কিন্তু খুব নির্ভরযোগ্য সূত্রের কথা, এটাই বাস্তবতা। শেখ মুজিব দ্বিধল্যমান ছিলেন, এই জন্যই তিনি স্বাধীনতার ঘোষণা দিতে পারেন নাই। সেই ঘোষণাটা আসছে মেজর জিয়াউর রহমানের মুখ দিয়ে। দেখেন, দুঃখজনক হলেও সত্য, যেই মেজররা, যেই আর্মিরা এই 25শে মার্চে যদি রিভোল্ট না করতো, এই দেশ হয়তো কোনো দিন স্বাধীন হইতো না। পাকিস্তানি ক্র্যাকডাউনে দুর্বল হয়ে যেত একসময়, পাকিস্তানিরাও ইন্ডিয়ার হাতে একসময় নিজেদের ক্ষমতা ছেড়ে দিয়ে তারা চলে যেত এবং এই দেশটা হয়ে যেত ইন্ডিয়ার। এই আমাদের সেনাবাহিনী, তাদের গৌরব গাথা ইতিহাস, তাদের তেজস্বিতা, তাদের দূরদর্শিতা, তাদের ত্যাগ, এই দেশবাসীর ত্যাগ। সামরিক বাহিনীর নেতৃত্বে শুধু সামরিক বাহিনী যুদ্ধ করে নাই, দেশের আপামর জনসাধারণ যুদ্ধ করেছে। সেই সময় আমিও যুদ্ধ করেছি, আমার বয়স কম ছিল, আমি তার অস্ত্র ধরতে পারি নাই। আমি মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছি, খাবার দিয়ে, বাড়িতে আশ্রয় দিয়ে, তাদেরকে আমি সবসময় সেবা শুশ্রূষা করতাম। আমার মা বাবা করতো, হ্যাঁ, আমি ছিলাম বাচ্চা ছেলে, আমার বোন ছিল বাকিরা। সেই সময় আমরা করেছি, পুরো গ্রামবাসী করেছে, এলাকাবাসী করেছে, পুরো কেরানীগঞ্জবাসী করেছে বিশেষ করে। সেই ইতিহাস কিন্তু এখনও জজল্যমান। কিন্তু দুঃখজনক, দেশের জনগণ এই সেনাবাহিনীকে মূল্যায়ন করতে পারে না। এই সেনাবাহিনী যে দেশের প্রত্যেকটা পরিস্থিতিতে ঘুরে দাঁড়ায়, এটার ইতিহাস বলতে গেলে তো সারাদিন লাগবে। আপনারাই চিন্তা করে দেখুন, আপনারা মিডিয়ার লোক, আপনারা তুলে ধরবেন। এই সেনাবাহিনী যেদিন শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে, এবং ইন্ডিয়া সেই অপেক্ষায় বসে আছে, খালি সেনাবাহিনীর জন্য পাচ্ছে না। এই জন্য তারা সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনাকে আমাকে বিভিন্ন দালালদের উস্কিয়ে দেয়। বিদেশে বসে আছে, 1000 কোটি টাকা নিয়ে $1 বিলিয়ন খরচ করতেছে বাংলাদেশের সেনাবাহিনীকে ডিফেম করার জন্য, অপমান করার জন্য, এর টপ লিডারশিপকে মানে মেলাইন করে, যাতে আর্মিকে দুর্বল করে দেয়। তারা বুঝতে পারছে না যে রাষ্ট্রীয় ভিত্তি হলো আপনার এটা। এই ক্যামেরাটা আপনাকে রেখেছেন, ক্যামেরার এই 3টা পা আছে, 3টা পা যদি আমি কেটে দিই, ক্যামেরা দিয়ে কি পড়ে যাবে না ক্যামেরাটা? আপনার এত সুন্দর ক্যামেরাটা ধপাস করে পড়ে যাবে। এরা বুঝতেছে না যে এই 3টা পা, এই 3টা আপনার অ্যাঙ্গেল, যেটাই বলি না কেন আমরা,
এইটা কিন্তু দেশের সেনাবাহিনী, সামরিক বাহিনী। এই সামরিক বাহিনীকে আমাদের ভালোবাসতে হবে, এই সামরিক বাহিনীকে শক্তিশালী করতে হবে, এই সামরিক বাহিনীকে প্যাট্রোনাইজ করতে হবে। ভুলভ্রান্তি ছাড়া তো কেউ নাই। পলিটিশিয়ানরা কি কম ভুল করেছে এই পর্যন্ত? হাজার হাজার ভুল, আকাশচুম্বী ভুল করেছে, সেইটার বিষয়ে কেউ কথা বলে না। আমলারা দেশ চুরি করে গান করে দিয়েছে, বিদেশে গগনপাড়া বানিয়েছে, হাজার হাজার কোটি টাকা চুরি করছে, মিলিয়ন মিলিয়ন ডলার চুরি করেছে, তাদের সম্বন্ধে কেউ কথা বলে না। পুলিশের অনেক হয়েছে, বিচার বিভাগ করেছে, শিক্ষা বিভাগ করেছে, কারো বিরুদ্ধে কোনো কথা নাই। সমস্ত তাদের আক্রোশ তাদের নেমে আসছে শুধু আর্মির প্রতি। এটা কিন্তু ভালো লক্ষণ নয় আমার ভাইয়েরা। আমার যারা দেখছেন দর্শক শ্রোতারা, আমি কিন্তু এই বয়সে 62 বছরের বয়সে এসে পড়েছি, চলে যাওয়ার সময় হয়েছে। জীবনে কোনো দিন নিজের ব্যক্তি স্বার্থ নিয়ে কখনো কাজ করি নাই, কথা বলি নাই। আমার নাম হক, আব্দুল হক, সত্যের গোলাম। এই গোলাম হিসেবে সব সময় কাজ করেছি, এখনও করে যাচ্ছি। রাওয়াকে নিয়ে কাজ করে যাচ্ছি, দেশকে গড়ার কাজ করে যাচ্ছি। ব্যক্তিগত কোনো স্বার্থ এখানে নেই। কি হবে? ধন দৌলত পদ পদবি দিয়ে আমার কি হবে? চলে যাব মাটির নিচে 2 দিন পরে, কেউ মনেও রাখবে না। কিন্তু আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, সবার দায়িত্ব, দেশবাসীর দায়িত্ব এই দেশকে টিকিয়ে রাখার জন্য ঐক্যবদ্ধ হওয়া। পলিটিক্যাল পার্টির উচিত হলো শিক্ষা নেওয়া যে ইন্ডিয়া আমাদের কখনো বন্ধু নয়। কাগজে কলমে দেখাবে বন্ধু, কিন্তু সত্যিকার অর্থে তারা কখনো আমাদের স্বাধীনতা টিকে থাকুক এটা তারা চাইবে না। শক্তিশালী দেশ হোক এটা তারা চাইবে না। এবং হাসিনার মাধ্যমে তারা দেশটাকে একেবারেই দুর্বল করে ফেলেছে। এখন এই সময়ে ডক্টর ইউনূসের মতো শক্তিশালী একজন লোককে আরও বেশি শক্তিশালী করে আমাদেরকে একটা ভালোভাবে ভালো সময়ে নির্বাচন দিয়ে, যাতে সেই নির্বাচন হোক যে নির্বাচনে কোনো চোর বাটপার লুটেরা দাঁড়াইতে পারবে না, যারা দেশদ্রোহী তারা দাঁড়াইতে পারবে না, অসৎ লোকগুলো দাঁড়াইতে পারবে না, যে সম্পদের হিসাব দিতে পারবে না সে দাঁড়াইতে পারবে না, সে সম্পদের হিসাব দেখাবে যে 1 কোটি টাকা আছে হলে 100 কোটি টাকা, এই ধরনের লোক এবং তার বংশোদ্ভূত যাতে ইলেকশনে না দাঁড়াইতে পারে। যদি আপনি আগামী ইলেকশনে 300 জন সৎ, যোগ্য, ইমানদার, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন, খাঁটি দেশপ্রেমিক লোককে নির্বাচিত করে নিয়ে আসতে পারেন, বিশ্বাস করেন এই দেশকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। এই দেশটা হবে পৃথিবীর মধ্যে অন্যতম একটা দেশ। কেন হবে জানেন? আমাদের 18 কোটি লোক আছে, 36 কোটি হাত আছে, এর মধ্যে যুবক আছে কমপক্ষে আমাদের 10 কোটি যুবককে তারা মেধা মননে কিন্তু আন্তর্জাতিক মানের। এখনও আমাদের অসংখ্য মানুষ অধ্যাপক হিসাবে, বিজ্ঞানী হিসাবে বিভিন্ন দেশে চাকরি করছেন। তাদেরকে নিয়ে তারপরে বাকি জনগোষ্ঠীকে যে আমরা প্রশিক্ষিত করে শুধু বিদেশে রপ্তানি করি, শিক্ষা দীক্ষায় উন্নত করি, মূল্যবোধে উন্নত করি, ধর্মীয় মূল্যবোধে তাদেরকে শিক্ষা দেই, আদর্শ শিক্ষা দেই, পৃথিবীর কোনো দেশ আমাদের পাশে দাঁড়াতে পারবে না। ইউনিক কান্ট্রি, একটা মাত্র ভাষা, একটা মাত্র ধর্ম, একটা মাত্র সংস্কৃতি, এরকম মিল কোথায় পাবেন আপনি? সুতরাং চলুন, আসুন আমরা সেই দেশ গড়ে তুলি যে দেশ পৃথিবীর বুকে একটা ইতিহাস সৃষ্টি করবে। আমাদের দেশ দেখার জন্য সারা বিশ্ব লালায়িত হবে। সেই দেশটা গড়ে তোলার সহযোগিতা করি এবং শত্রুতা থেকে, শত্রুর ষড়যন্ত্র বুঝে সেইভাবে আমাদের সতর্কতা অবলম্বন করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই 25শে মার্চে আমাদের সেটা পূজার এবং সেই ধরনের কাজ করার সুযোগ, তৌফিক, শক্তি দান করুন। আল্লাহ হাফেজ।